ধুস, আর ভালো লাগে না। একদিকে অফিসে বসের চাপ, অন্যদিকে বাড়িতে অসুস্থ বাবা মা। এত খরচ কিভাবে যে জোগাচ্ছি তা আমিই জানি। সে যা বলেছ, আর বসকে বলতে গেলে তো তেলে বেগুনে জ্বলে উঠছে। সেই কবে 3 মাস আগে মাইনে বাড়াতে বলেছিলাম, এখনো পাত্তা নেই। কাজ তো কম দিচ্ছে না, কুকুরের মতো রাত দিন খাটিয়ে তো নিচ্ছে। এখন তো মনে হয় এই বোকাচন্দ্রের চাকরিটা না করে যদি নিজের কোনো একটা ছোট দোকান দিতাম তাতে বেশি ভালো হতো। তার মধ্যে আবার সরু রাস্তার দিকটা এখন যা ভিড় হচ্ছে, শালা বাস 1 ঘন্টার উপর ট্রাফিকেই আটকে থাকে। বাড়ি ফিরতাম আগে রাত 8টায়, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 10টা 5। সে হবে না, নেতা মন্ত্রীদের আবার সভা না করলে চলে? শুনছি তো প্রাইম মিনিস্টার নাকি এই 3 দিন পরই শহরে আসবেন কোনো এক মেট্রো উদ্বোধন করার জন্য। তাই ঘটা করে রাস্তার মোড়ে প্যান্ডেল করে সভা রাখতে হবে না? সেটাই হলো কথা। নেতাদের আবার কি আছে, আপনা কাম বানতা, ভাড় মে যায় জনতা। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই দুলকি চালে ধীরে ধীরে ট্রেনটা প্রবেশ করল সবথেকে ব্যস্ততম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একটু একটু করে ধীর গতির ট্রেনটা থেমে যেতেই সেইখানে নামা শুরু করলো অফিসগামী মানুষের ঢল। প্রত্যেকেই যেন সেই স্থানে ছুটছে, তাড়াতাড়ি অফিস পৌঁছতে হবে, তার আগে বাস ধরতে হবে। এক মুহূর্ত সময় নেই ওই মানুষগুলোর কাছে। এটাই হয়তো আম আদমির ভবিতব্য এবং রুজিরুটি। সকাল হতেই স্যুটবুট পরে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে বসের ফরমাইশ খাটার জন্য। পাড়ায় সবাই ভাববে ছেলেটা কত বড়ই না কলকাতার অফিসে চাকরি করে। তবে ওই বড় বড় অফিসের ইমারতগুলো যে ওদের প্রতিদিন শুষে নিচ্ছে তার হদিশ কি কেউ জানে? হঠাৎ করেই প্ল্যাটফর্মের 3 নম্বর গেটের দিক থেকে সমস্ত চলতে থাকা লোকের ভিড়ে একজন তীব্র গতিতে ছুটতে শুরু করলো। কেউ গুণাক্ষরেও টের পেল না যে লোকটা একটা কালো রঙের ছোট সুটকেস সেই ভিড়বহুল স্থানে ফেলে পালিয়েছে। ব্যাগটা থেকে তখন টিকটিক শব্দ করে বেজে চলেছে একটা টাইমারের ক্ষীণ ধ্বনি, যে বার্তা জানান দিচ্ছে এক ভয়ানক বিভীষিকাময় বিপদে। হঠাৎ করেই কেউ কিছু বুঝতে পারার আগেই ঘটে গেল ব্যাপারটা। টাইমারের শব্দটা তখন থামতেই তীব্র এক বিস্ফোরণের শব্দে ভরে গেল প্ল্যাটফর্ম চত্বর। চারিদিকে তখন দাউ দাউ করে জ্বলছে আগুন, ভেসে আসছে ক্ষতবিক্ষত মানুষের আর্তনাদ। এক ছোট শিশু তখন কোনো ক্রমে বেঁচে গিয়েছিল সেই আগুনের থেকে। সে তখন ধীরে ধীরে তার ক্ষতবিক্ষত মায়ের হাতটা ধরে টানছে আর তীব্র চিৎকার করে কাঁদছে। সমস্ত জনসমুদ্র যেন হঠাৎ থমকে গিয়েছে সেই স্থানে। প্ল্যাটফর্মে সেই কোণাটি যেন পরিণত হয়েছে এক রণ। রিমোটের বোতাম টিপে টিভিটার সুইচটা ততক্ষণে বন্ধ করে দিল রশিদ। আন্ডার কভার সিবিআই এজেন্ট অভিজিৎ রায় ততক্ষণে নিজের বেড থেকে নেমে গিয়ে দাঁড়িয়েছেন জানলার পাশে। ওনার হাতে ততক্ষণে উঠে এসেছে একটা সিগারেট। তিনি সেটা ধরিয়ে সামান্য সুখ টান দিয়ে ধোঁয়াটা ছাড়লেন বাইরের দিকে। আগের অপারেশনে সন্ত্রাসবাদীদের হাত থেকে তিনি উদ্ধার করেন 4 জন নামজাদা ভারতীয় বিজ্ঞানীদের, যাদের ব্যবহার করে সন্ত্রাসবাদীরা একটি বায়ো ওয়েপেন বা রক্তবীজ তৈরি করতে চাইছিল, এবং তারা সফলও হয়। বিজ্ঞানীরা মুক্ত হলেও আবিষ্কার করা রক্তবীজ নিয়ে পালিয়ে যায় একজন সন্ত্রাসবাদী। জিনিসটা উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসবাদীদের হামলায় জখম হয়ে কিছুদিন অসুস্থ ছিলেন তিনি।
তবে এখন মোটামুটিভাবে সুস্থ। কিন্তু কিছুতেই এই বম ব্লাস্টের খবরটা তিনি হজম করতে পারলেন না। স্যার, রক্তবীজ এখনও সন্ত্রাসবাদীদের হাতে, কিন্তু ওরা এখনও সেটা বাইরে প্রয়োগ করেনি। না হলে এতক্ষণে আমরা পৃথিবীর বুকে অন্য কোনো একটা ভয়ঙ্কর অসুখের সন্ধান পেয়ে যেতাম। তাহলে স্যার, আপনার কি মত? ওরা ওই জিনিসটা নিয়ে ঠিক কী করতে চাইছে? রোহিত, তুমি এখনো ছোট, তাই ওদের মতো বড় ধরনের ক্রিমিনালদের চিন্তা শক্তির স্বাবলম্বী হওনি। ওরা যদি রক্তবীজের মতো এত শক্তিশালী একটা বায়ো ওয়েপেন স্প্রেড করে মানুষের ক্ষতি করতে চায়, তবে ওদের দরকার একটা বড় জায়গা, যে জায়গায় মানুষের ভিড় উপচে পড়বে। এমন জায়গা বলতে আছে ভারতের বড় বড় শহরগুলি। সুতরাং আমাদের এই দিকে নজর রাখতে হবে। ইন্টেলিজেন্সের লোক চারিদিকে ছড়িয়ে আছে। যদি কোনো এরকম খবর আসে, আমরা তাতে ঝাঁপিয়ে পড়ব। স্যার, কিন্তু আপনাকে তো ডক্টর বলেছেন যে মিনিমাম এখনও 1 সপ্তাহ রেস্ট নিতে। আপনি দয়া করে এত উত্তেজিত হবেন না। কি বলছো তুমি রোহিত? আজ এই জনবহুল প্ল্যাটফর্মে যে বোম ব্লাস্টের মতো ঘটনা ঘটল, আর তাতে প্রায় 30-40 জনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে তার কোনো শেষ নেই। ব্যাপারটা সাধারণ ঘটনা নয় রোহিত। আমাদের এই শহর কিন্তু ভারতের সব থেকে জনবহুল শহরের মধ্যে একটা। সুতরাং তারা যখন এই বম ব্লাস্টের ব্যাপারটা এখানে ঘটিয়েছে, সুতরাং এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই সন্ত্রাসবাদীরা কি চায় স্যার? ওরা কিচ্ছু চায় না, ওরা খালি চায় মানুষের ক্ষতি, তাতেই ওদের লাভ। আর ওদের লোকজনদের আগেরবার আমি দৌড়িয়ে দেবার জন্য ওদের নজর এবার আমার উপরেও পড়বে আশা করি। ওদের মতো দেশদ্রোহীদের আমি নিজের হাতে শাস্তি দেব। আমার দেশের উপর যারা আঙুল তুলে চাইবে সেই আঙুল ভেঙে গুড়িয়ে দেব আমি। এই যে বোম ব্লাস্টে এতজন আহত হলো, এতজনের প্রাণ গেল, রক্তের বদলা রক্ত দিয়ে নেব আমি। কথাটা শেষ হওয়ার আগেই তার বাড়ির জানলা দিয়ে যে দৃশ্যটা তিনি দেখলেন, সেটা দেখে তিনি স্থির থাকতে পারলেন না। ব্যাপারটা এতটা তাড়াতাড়ি ঘটল যেন শ্বাস নেওয়ার সময় ছিল না। কারণ ওনার বাড়িটা দোতলা হওয়া সত্ত্বেও পাশের বড় ফ্ল্যাটের ছাদে কয়েকজন তখন বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছিল। তিনি তা দেখছিলেন আগেই। হঠাৎ ওদের মধ্যে একটা বাচ্চা উত্তেজিত হয়ে কি যেন একটা দেখালো আঙুল দিয়ে অন্য একটা ভাঙাচোরা ফ্ল্যাটের ছাদের দিকে। ভাঙা বাড়িটার দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎ বেগে জানলা থেকে লাফ মেরে ঘরের অন্য অংশে লাফিয়ে পড়লেন। আর তৎক্ষণাৎ ঘটল ঘটনাটি। একটা তীব্র বন্দুকের গর্জন শোনা গেল বাইরে, আর তার সঙ্গেই অভিজিৎ রায়ের ঘরের জানলা দিয়ে প্রবেশ করে একটা গুলি ঝনঝন করে পাশের টেবিলে রাখা একটা চীনেমাটির ফুলদানিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। ফুলদানির ভাঙা টুকরোগুলো তখন মাটিতে লুটোপুটি খাচ্ছে, আর অভিজিৎ রায় ঘরের অপর প্রান্তে পড়ে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছেন। একটা স্নাইপার ছিল ভাঙা বাড়িটার ছাদে। লোকটা আমাকে শেষ করে দিতে চেয়েছিল। বাচ্চা ছেলেগুলো পাশের ছাদ থেকে যদি ইশারা না করে ব্যাপারটা দেখাতো, এতক্ষণে আশা করি আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। জোর বাঁচা বেঁচে গেছি। জানালাটা বন্ধ করে দিই স্যার, আর পুলিশে খবর দিই লোকটাকে ধরার জন্য। না রোহিত, তার কোনো দরকার নেই। লোকটা জানে তার গুলি ব্যর্থ হয়েছে। সে আশা করি এতক্ষণে পালিয়েওছে, তবে পালিয়ে বাঁচতে পারবে না। একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি রোহিত। একটা বড় কিছু ঘটতে চলেছে শহরে। কিন্তু ওই লোকগুলো আমাদের এই নতুন বাড়িটা চিনল কি করে? আপনি যে এখানে আছেন সেটা তো কারুর জানবার কথা নয়। কথাটা শেষ হওয়ার আগেই বাইরে একটা ভারী গাড়ির শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গেই কাঠের সিঁড়িতে ভারী বুটের শব্দ শোনা গেল। দরজাটা খুলে দাও রোহিত। মেঘনাথ স্যার, বিষ্ণু স্যার এবং বিক্রম স্যার এসেছেন আশা করি। নতুন কোনো খবর দিতে হয়তো। দরজাটা খোলার সাথে সাথেই অভিজিৎ রায়ের অনুমানকে সঠিক প্রমাণ করে ঘরে প্রবেশ করলেন এই তিনজনই। ও মাই গড, হোয়াটস হ্যাপেন হিয়ার? ফুলদানিটা এইভাবে ভেঙে পড়ে আছে, এই সবের মানে কি অভিজিৎ? দেশপ্রেম স্যার, দেশপ্রেম থাকলে এরকম ছোটখাটো প্রাণঘাতী হামলা হয় আমাদের উপর। তা তো আপনি ভালো মতোই জানেন। ওই যে দেওয়ালের গায়ে গুলিটা লেগে আছে, দেখলেই বুঝতে পারবেন কি হয়েছিল। তোমার এখানে থাকা সেফ নয়। সন্ত্রাসবাদীরা তোমার এই ঠিকানার হদিশ পেয়ে গেছে। তোমায় কয়েকদিন গা ঢাকা দিতে হবে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির। প্রাণ থাকতে পালিয়ে যেতে বলছেন বিষ্ণু স্যার। যে লড়াইয়ে নেমেছি সেটা শেষ না করে যে আমি কোথাও যাব না। তার জন্যই আমাদের এখানে আসা অভিজিৎ। হেডকোয়ার্টারে চলো, তার আগে
তোমায় কিছু একটা দেখানোর আছে। কথাটা বলে সিবিআই চিফ মেঘনাথ স্যার নিজের পকেট হাতড়ে বার করে আনলেন তার মোবাইলটা। তারপর সেটার মধ্যে প্লে করে দিলেন একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেনা সবারই, আর সামনে অন্ধকারে বসে থাকা লোকটাকেও। এ আর কেউ নয়, অপারেশন রক্তবীজের মাস্টার মাইন্ড সন্ত্রাসবাদী এডওয়ার্ড। আর সে এখন কিছু একটা বলতে চাইছে। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও দান, এইবার ঘুঘু তোমার প্রদীপ পড়ান। যদি এই ভিডিওটা আপনি দেখতে পান অফিসার অভিজিৎ রায়, তবে বুঝবো আপনি বেশ লাকি। কারণ এতক্ষণ হয়তো যে স্নাইপার আপনাকে শেষ করতে এসেছিল তার শরীর সমাধি হয়েছে। কাজ অসমাপ্ত রাখা বা ফেল হয়ে যাওয়া আমার একদম পছন্দ না। আর হেরে যাওয়া লোকেদের আমার দলে দরকার লাগে না অভিজিৎ রায়। কংগ্রেচুলেশন মূর্খ টিকটিকির দল সিবিআই অফিসাররা। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, শহরের সব থেকে বড় এবং জনবহুল প্ল্যাটফর্মে বোম ব্লাস্টের খবরটা কেমন লাগলো? মজা পেয়েছেন নিশ্চয়ই। বুম করে ফেটে গেল ব্যাপারটা। কেমন কেমন লাগলো? ভিডিওটা দেখার সময় চোয়ালটা তখন শক্ত হয়ে উঠেছে সিবিআই অফিসার অভিজিৎ রায়ের। তিনি খালি অস্ফুটে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলেন, স্কাউন্ড্রেল। হ্যালো 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 বস, সিবিআই অফিসার অভিজিৎ রায় বেঁচে গেছে। আমাদের স্নাইপার ওকে মারতে ব্যর্থ হয়েছে। স্কাউন্ড্রেল সব, আমি জানতাম এটাই হবে, তাই লোকটাকে আগেই শেষ করে দিয়েছি। তবে যেভাবেই হোক আমাদের প্ল্যান যেটা হয়েছে সেটা এক্সিকিউট করতেই হবে। তোমাদের হাতে আর 2 দিন সময় আছে। তার আগে পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। পুলিশ যেন কোনোভাবে সন্দেহ করতে না পারে আমাদের আসল মতলবটা কি। আমরা সেটারই প্রস্তুতি নিচ্ছি বস, আপনি নিশ্চিন্তে থাকুন।
প্রথম ঘটনা যেটা বলেছিলেন, প্ল্যাটফর্মে বোম ব্লাস্ট সাকসেসফুল, আর গোয়েন্দা বিভাগ এবং পুলিশ এখন ওই দিকটা নিয়েই ব্যস্ত থাকবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কাল একটা শপিং মল অথবা বাচ্চাদের স্কুল হাইজ্যাক করার প্ল্যান ছকে নিচ্ছি। ওয়েল থট মাই বয়, তবে স্কুলের থেকে আমার মনে হয় শপিং মল হাইজ্যাক করে তাতে টাইম বোমা লাগিয়ে বেরিয়ে আসা অনেক বেশি সুবিধাজনক। কারণ শহরের কোনো কোণায় অবস্থিত শপিং মলগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি গার্ড থাকে না। হাতে গোনা 3-4 জন সিকিউরিটি গার্ডকে সরাতে কোনো অসুবিধা হবে না। আমাদের মূল টার্গেট কিন্তু পরশুদিন, আজ না স্যার, সেটা মাথায় রাখতে হবে। আর রক্তবীজটা সেই দিনই আমরা অতি দ্রুত এবং অতি সহজে ছড়িয়ে দিতে পারবো পুরো শহরে, তারপরেই বরবাদি। তবে সাবধান, কোনো ক্রমেই যেন প্রতিপক্ষকে কম ভেবো না। এই সিবিআই আন্ডারকভার এজেন্ট অভিজিৎ কিন্তু সাধারণ লোক নয়। এর আগেও বহু বড় বড় অপারেশন করেছে। এর আগে ওর জন্যই আমাদের সুন্দরবনের ল্যাবরেটরিতে রক্তবীজ তৈরির সময় প্ল্যানটা ভণ্ডুল হয়ে গেছিল। বস, আমার একটা রিকোয়েস্ট আছে, আমরা যদি শপিং মলের ভিতর গিয়ে সব দিক থেকেই হাইজ্যাক করি আর পুলিশকে যতক্ষণ বোকা বানানোর কাজটা করতে গিয়ে বোমাটা সেট করব, ততক্ষণে আশা করি আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলা হবে। তখন ওদের হাতে ধরা দেওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না। চিন্তা নেই, সঠিক সময় সবাইকে উদ্ধার করার দায়িত্ব আমার। খালি সবাই অতি দ্রুত আমার বলার সাথে সাথেই মলের ছাদের দিকে দৌড়াবে, বাকিটা দেখতেই পারবে। জি বস, উই আর রেডি ফর দ্য শপিং মল হাইজ্যাক। তবে আমাদের আসল মিশন কিন্তু রক্তবীজই থাকবে। সময়টা তখন দুপুর 2টোর কাছাকাছি হবে। প্রতিদিনের মতোই এই রাস্তার বেশিরভাগ অংশ জনবহুল এবং চারিপাশে মানুষের ব্যস্ততা দেখার মতো। প্রতিদিনের মতো আজও শহরের পশ্চিম কোণার এই বিলাসবহুল শপিং মলে ভিড় তখন গিজগিজ করছে। 4 মাথার মোড়টায় গাড়িগুলো তখন দাঁড়িয়ে আছে সিগন্যাল গ্রিন হওয়ার অপেক্ষায়। সবারই তখন দ্রুত কাজে পৌঁছানোর তাড়া, সবাই চায় আগে যেতে। ঠিক এমন সময় বিলাসবহুল শপিং মলটার একদম সামনের দিকে এসে থামলো একটা সবুজ রঙের গাড়ি। গাড়িটা থামতেই তাতে দেখা গেল প্রায় 7-8 জন অজ্ঞাত লোক। প্রতিটা লোকের শরীর আপাতমস্তক কালো রঙের পোশাক দিয়ে ভালোভাবে ঢাকা। মুখে তখন তাদের কালো রঙের ফেটটি। কাউকেই অতি সহজে চেনা সম্ভব নয়, তবে লোকগুলোর উদ্দেশ্য যে সঠিক নয় তা সহজেই অনুমান করা যায়। কারণ প্রতিটা লোকের হাতে রয়েছে বড় বড় ধরনের মেশিন গান, যেগুলো সাধারণত দেখা যায় সন্ত্রাসবাদীদের হাতে। তবে 3 জন লোকের পিঠে রয়েছে একটা করে কালো রঙের ব্যাগ, আর সেই ব্যাগগুলোতে যে কি আছে তার হিসেব কেউ জানে না। ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখা যেত সবুজ গাড়িটার সামনে এবং পেছনে দুটোরই নাম্বার প্লেটটা কিছু একটা দিয়ে ঢাকা। অতর্কিতে অত্যন্ত সাবধানতার সাথে চারিদিক থেকে লোকগুলো নামলো গাড়ি থেকে। তাদের হাতে তখন উঠে এসেছে মেশিন গানগুলো। লোকগুলো গাড়ি থেকে নেমেই তীর বেগে ছুটতে শুরু করলো সিঁড়ি ভেঙে বিলাসবহুল শপিং মলটার গেটের কাছে। লোকগুলোকে নামিয়ে দেওয়ার সাথে সাথেই বিদ্যুৎ বেগে গাড়িটার তীব্র স্টার্ট নেওয়ার শব্দ করে পাশের বড় রাস্তায় মিলিয়ে গেল। কাঁচের অত্যন্ত দামি এবং ডিজাইন করা গেটগুলোর সামনে তখন পাহারায় রয়েছে 2টো দারোয়ান। তাদের হাতে একটা লাঠি ছাড়া কিছুই চোখে পড়েনি। আততায়ীদের মধ্যে 5 জন তীর বেগে ছুটতে ছুটতে গেটের সামনে এসে পৌঁছানোর সাথে সাথেই দেখতে পেল অসহায় দারোয়ান দুটিকে। ওদের মধ্যে একজন একটা বাঁকা হাসি হেসে হাতের মেশিন গানটা তুলে ধরল লোকগুলোর ওপর। শত ব্যস্ততার ভিড়ে চারিদিকে ঘুরতে থাকা লোকজন তখন শুনতে পেল কয়েকটা গুলির শব্দ। একবার নয়, 2 বার। পুরো শপিং মলের বাইরেটা এবং সেই মলের গেটটা তখন কেঁপে উঠল মেশিন গানের শব্দে। অসহায় দারোয়ানগুলোর মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই তাদের শরীরে প্রবেশ করেছে
বাচ্চাটার কান্নাটা থামান, না হলে ও আর এই জীবনে কাঁদতে পারবে না। আপনারা বসুন, যদি আমাদের কাজে আপনারা বাধা না দেন তবে কাউকে কিছু করা হবে না। নম্বর 2, নম্বর 3, তোমরা ওপরের তলায় অফিসগুলোতে যাও, ওদের একসাথে একতলায় জড়ো করে রাখো, কেউ বাধা দিতে এলে শেষ করে দেবে। আর নম্বর 4 আর 5, পুরো মলের চত্বরে বাইরে দিয়ে কোনো পুলিশের লোক প্রবেশ করছে নাকি লক্ষ্য রাখো। আমি এই লোকগুলোকে গান পয়েন্টে নিয়ে দাঁড়িয়ে আছি, পুলিশের একটা ভুল হলেই একটা একটা করে লোকগুলোকে শেষ করে দেব। ওরা আসুক, দেখুক কি অবস্থা করেছি আমরা ওদের লোকেদের। আর ওরা তো জানে না পুরো বেসমেন্টের গোপন জায়গায় জায়গায় আমাদের লোক বোম লাগানোর কাজে লেগে গেছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শহরের বিলাসবহুল শপিং মল আর তার সাথে প্রায় 300 থেকে 400 জন লোক বুম কর্পূরের মতো সব আগুনের তোড়ে পুড়ে যাবে। আর বিল্ডিংটা ভেঙে পড়বে শহরের রাস্তায়, তাতেও প্রাণ যাবে অনেক। এখন জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। বাইরে তখন হঠাৎ করে কয়েকটা পুলিশ গাড়ির নীল লাল আলোর ভিড়ে চেনা পরিচিত সাইরেন শোনা গেল। প্রতিটা গাড়ি থেকে তখন নেমে দাঁড়িয়েছে কত শত অস্ত্রধারী পুলিশ। প্রতিটা পুলিশের রাইফেল এবং বন্দুক তাক করা আছে সামনের মলের গেটের কাছে। এমন সময় একজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মাইক্রোফোন জাতীয় স্পিকার হাতে নিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, তোমরা যেই হও নিজেকে আমাদের হাতে তুলে দিয়ে সারেন্ডার করো। পুলিশের লোক তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। আবারও বলছি, সারেন্ডার করো। এই ঘোষণা শেষ হওয়ার আগেই শপিং মলের কাঁচের দরজাটা হঠাৎ করেই খুলে গেল, আর সেইখান দিয়েই বেরিয়ে এলো একসাথে 10 জন অসহায় মানুষ। প্রতিটা মানুষের মুখে তখন খেলা করছে এক বিষণ্ণতার গ্লানি এবং ভয়ের ছায়া। আর ওদের পেছনে দাঁড়িয়ে আছে মেশিন গান ধরা একটা আততায়ী। ইন্সপেক্টর, সিচুয়েশনটা আপনাদের বুঝিয়ে দিতে হবে না আশা করি। আপনাদের একটা ভুল ভিতরে 200 থেকে 300 লোকের প্রাণ নিয়ে নিতে পারে। আপনারা ডেমো চাইলে 10 জনকে মেরে কিন্তু দেখিয়ে দিতে পারি। খামোখা গুলি খরচ করাবেন আপনারা? ভালো বলছি, পিছিয়ে যান। তোমরা কোনো মানুষের প্রাণ নিও না বা ক্ষতি করো না, আমরা তোমাদের কথা শুনবো। তবে তোমাদের দাবি কি বলো, কি চাই তোমাদের? কিচ্ছু চাই না অফিসার, কিচ্ছু না। খালি আপনারা এখান দিয়ে চলে যান। আমরা কিন্তু 1 থেকে 10 গুনবো, তার মধ্যেই আপনাদের গাড়িগুলো যেন এখান থেকে সরে যেতে দেখি। না হলে প্রতিটা সংখ্যা গোনার সাথে সাথে একজনকে গুলি করে ঝাঁঝরা করে দেবো। 1, 2, 3, তাড়াতাড়ি অফিসার, তাড়াতাড়ি। 4। না, আমরা পিছনে সরছি। তোমরা কারো কোনো ক্ষতি করো না। আবারও বলছি, কারো কোনো ক্ষতি করো না। টাইম একটু একটু করে পেরিয়ে যাচ্ছে অফিসার, কুইক। কথাটা শোনা মাত্রই সামনে এগিয়ে আসা প্রতিটা পুলিশের গাড়ি একটু একটু করে স্টার্ট নিয়ে পিছিয়ে গেল। গাড়িগুলোর সাইরেনের শব্দ জানান দিচ্ছে এক দুর্বিষহ অবস্থার কথা। একে ধরা অত সহজ নয় নির্বাণ। এর আগে সিবিআই কোচিতে যে নারী পাচার দলটাকে ধরেছিল, যারা 100টার উপর মেয়েকে কাতার বা আরবে পাচার করেছিল, ওদের মাস্টার মাইন্ড ছিল এই রাজেনি। সেই আবারও পুরো দলটাকে ধরতে পারলেও ঠিক ফাঁক বুঝতে পেয়ে পালিয়ে গিয়েছিল। আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার। আর অপরদিকে বাংলাদেশের সাইড দিয়ে যে বন্দুক এবং বিভিন্ন আর্মস স্মাগলিং হচ্ছিল এই দেশে, তাদের বেশিরভাগটাই এই দলটাই করিয়েছিল। আর সেই স্মাগলিং করা আর্মস এখন ব্যবহার করা হচ্ছে এই শহরে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য। আর যে টাইম বোমটা স্টেশনে বিস্ফোরণ সৃষ্টি করেছে সেটা ছোটোখাটো বোমা নয়। আর আমার অনুমান বলছে যদি সেই বোমা যদি কোনো বড় বিল্ডিংয়ের বেসমেন্টের ভিতরে রেখে ওরা ব্লাস্ট করার প্ল্যান করে, তবে 20 তলা হোক বা 25 তলা, কোনো বিল্ডিংই দাঁড়িয়ে থাকতে পারবে না।
শয়ে শয়ে মানুষের প্রাণ যাবে তাতে। বাংলাদেশের দিক থেকে সুন্দরবন সাইড থেকে একটা এই আর্মসগুলো পাচার হচ্ছিল এই দেশে। পুলিশ খবর পেয়ে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে ওরা পালিয়ে গিয়েছিল। আর সেটাই এখন আমাদের জন্য বিপদ ডেকে আনছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওরা করতেটা কি চাইছে। কিছু কি সূত্র লুকিয়ে আছে এই সমস্ত কিছুর মধ্যে? পুরো ব্যাপারটাই একটার পর একটা পুঁথির মালার মতো সেজে আছে। এখন কিভাবে এগোবো সেটাই মাথায় আসছে না। কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ করে ঘরে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো একজন কম বয়সী নতুন অফিসার। সে ঘরে প্রবেশ করার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে। এক নিঃশ্বাসে খবরটা সে জানিয়ে দিল সবাইকে। স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমরা এদিকে বোম ব্লাস্ট নিয়ে ভাবছি, ওদিকে শহরের পশ্চিম কোণায় যে শপিং মলটা আছে সেটা হাইজ্যাক করা হয়েছে। কথাটা শোনা মাত্রই সবাই যে যেখানে বসেছিল তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অফিসার অভিজিৎ রায় উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমার মন বলছিল এমন কিছু একটা হতে চলেছে। বারবার মনকে বোঝানোর চেষ্টা করছিলাম ওরা এইটুকুতে শান্ত হয়ে বসবে না। সব থেকে বড় খবর হলো স্যার, বাইরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা উদ্ধার করেছি একসাথে 7 জন লোক একটা সবুজ রঙের গাড়ি করে এসে দ্রুত গতিতে নামলো মলটার সামনে। প্রত্যেকের হাতেই একটা করে বড় বড় মেশিন গান। এই গানগুলো সাধারণ কোনো মেশিন গান নয় স্যার, সব কটা চায়না থেকে ইম্পোর্ট করা। গাড়ির নাম্বারটা? ওরা কাঁচা কাজ করে না স্যার, গাড়ির সামনে এবং পিছনে দুটো নাম্বার প্লেটই ঢাকা ছিল, আর গাড়িটা দ্রুত গতিতে ওদের নামিয়ে দেওয়া মাত্রই পালিয়ে যায়। সবাই একটু দাঁড়ান। আচ্ছা, তুমি ঠিক আর কি লক্ষ্য করেছো এই 7 জন লোকের মধ্যে? প্রত্যেক লোকের শরীরে কালো রঙের পোশাক, আপাত মস্তক ঢেকে এসেছে তারা। তবে 3 জনের কাঁধে একটা করে ভারী ব্যাগও দেখেছি আমি। দ্রুত গাড়ি বার করো, সামনে ভয়ানক বিপদ। ওরা এখন টাইম বোম রাখতে এসেছে। ওদের উদ্দেশ্য শপিং মল হাইজ্যাক হলেও ওদের মেইন টার্গেট বোমা ফিট করে পুরো শপিং মলটাই উড়িয়ে দেওয়া। আচ্ছা, বিল্ডিংটি কত তলা? 7 তলা স্যার। বেসমেন্টে গাড়ি রাখার জায়গা, ফার্স্ট ফ্লোরে শপিং মলটা, আর 2য় তলা এবং 3য় তলা বেসরকারি অফিস, আর বাকি ফ্লোরগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল। সেখানে লোক ছিল না। প্রায় শপিং মলে 60 থেকে 70 জন ছিল এবং অফিসের প্রায় 40-50 জন লোক এখন ওদের কবলে স্যার। 7 জন লোক, তাই তো? বিষ্ণু স্যার, বিক্রম স্যার এবং রোহিত আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হও। খালি পিস্তলে কাজ হবে না। স্যার, আপনারা শর্ট রেঞ্জের জন্য মেশিন গান নিন। আর আমার 12 জন মতো প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের লোক দরকার। যা বলবে সব তুমি পাবে অনির্বাণ। বিল্ডিং এর ভেতরে আটকে থাকা লোকগুলোকে আমাদের উদ্ধার করতেই হবে, যেভাবেই হোক, যে উপায়ই হোক। আমাদের কিন্তু ওরা বেশি সময় দেবে না। ওরা এই মলে প্রবেশ করেছে প্রায় আধা ঘন্টা হয়েছে আশা করি, আর 1.5 ঘন্টা সময় হয়তো আমাদের হাতে আছে সবাইকে উদ্ধার করার। লোকগুলোকে আমি জ্যান্ত চাই। আমার বিশ্বাস রাজেন বলে লোকটি এখানেও আছে লুকিয়ে। আমাদের পুলিশ ফোর্স পুরো জায়গাটা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, ওদের পালাবার পথ নেই। কিন্তু ওরা সবাই মলের ভিতরে লোকগুলোকে মেরে ফেলবার হুমকি দিচ্ছে, তাই আমরা কিছু করতে পারছি না স্যার। যেখানে দেখিবে চাই ওরাই দেখো তাই। আমরা ঠিক রাস্তা পাবো আমার বিশ্বাস। চলো এখন এগোনো যাক। আজকের সব থেকে জোরালো খবর, শহরের বুকে একবার বোম ব্লাস্টে বহু মানুষের প্রাণ যাবার সত্ত্বেও সন্ত্রাসবাদীরা চুপ করে থাকেনি। আজ দুপুর 2টো নাগাদ শহরের পশ্চিম কোণে একটি জনবহুল শপিং মল হাইজ্যাক করে তারা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পুরো বিল্ডিংটাতে প্রায় 300 জনেরও বেশি লোক ফেসে আছে। একসাথে 2 জন সিকিউরিটি গার্ড এবং একজন কম বয়সী যুবককে প্রাণে শেষ করে দিয়েছে সেই সন্ত্রাসবাদীরা। প্রতিটা লোকের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির মেশিন গান এবং তারা এও হুমকি দিয়েছে যে পুলিশ যদি এগিয়ে আসে তবে তারা ভিতরে থাকা মানুষদের শেষ করে দেবে। তবে এইবার কি বলা যায় যে আইন পঙ্গু হয়ে গেছে? কি করছে আমাদের পুলিশ? কি চায় সে সন্ত্রাসবাদীরা? আমাদের ইন্টেলিজেন্স কি পারবে সমস্ত মানুষদের উদ্ধার করতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের চ্যানেল বং নিউজ। ফোনের স্ক্রিনে চলতে থাকা নিউজ টেলিকাস্টটা বন্ধ করে দিয়ে গাড়ির বাইরের দিকে তাকালেন অফিসার অভিজিৎ রায়। কারণ প্রশ্নটা এবার উঠেছে আইনকে নিয়ে, আইনের প্রতি আস্থাকে নিয়ে। প্রতি মুহূর্তে যদি এইভাবেই মানুষ আইনের ওপর আস্থা হারিয়ে ফেলে সেটা তো ভালো দেখায় না।
চলতে থাকা গাড়ির পেছনের সিটে তখন বসা আছে উন্নত প্রযুক্তির মেশিন গান সহ সিবিআই অফিসার বিষ্ণু স্যার এবং বিক্রম স্যার, আর মাঝে রোহিত। সবার গন্তব্য এবং চিন্তা একটাই, যে কিভাবে তারা উদ্ধার করবে ওই অসহায় মানুষগুলোকে সেই সন্ত্রাসবাদীদের হাত থেকে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি বিষ্ণু স্যার? সিসিটিভি ক্যামেরার ফুটেজে গাড়ি থেকে আমরা মোট 7 জন লোককে নামতে দেখেছিলাম, কিন্তু ওদের মধ্যে 2 জনকে পরে আর দেখা যায়নি। আমার প্রশ্ন হলো, ওরা তবে গেল কোথায়? হয়তো ওরা দুজন ওপরের অফিসের লোকগুলোকে সামলাতে ব্যস্ত। শপিং মলের থেকেও বেশি লোক কিন্তু অফিসে ছিল, এটা ভুললে কিন্তু হবে না। আমার বিশ্বাস ব্যাপারটা এতটা সহজ নয়। আর এই সমস্ত হাইজ্যাককারী সন্ত্রাসীদের কিছু দাবি থাকে। প্রতিবার তারা এই হাইজ্যাক করে কিছু না কিছু দাবি পেশ করে সরকারের কাছে, কিন্তু এইবারের ব্যাপারটা এতটা সহজ নয়। কারণ লোকগুলো খালি ভিতরে প্রবেশ করে সাধারণ মানুষদের আটকে রেখে ভয় দেখাতে চাইছে। অন্য কিছু ব্ল্যাকমেল করা বা দাবির কিছুই জানায়নি। আমার বিশ্বাস ওদের উদ্দেশ্য অন্য। ওরা এখানে খালি হাইজ্যাক করতে আসেনি। তুমি একদম সঠিক কথা বলেছ অভিজিৎ। আর লোকগুলোর কাঁধে ভারী ব্যাগ ছিল, সেটা ভুললে হবে না। তুমি একদম সঠিক কথা বলে। স্যার ওটা কি? মাঝ শহরের বুকে আমাদের দিকে ফলো করে এগিয়ে আসছে ওই গাড়িটা। ওরা কি চায়? ওরা চায় আমাদের শ্রাদ্ধ করতে, বুঝলেন বিষ্ণু স্যার? সবাই সাবধান হও। সত্যি তো, ব্যাপারটা বড়ই অদ্ভুত। একটা কালো রঙের মার্কিন গাড়ি, যেটা বেশ শক্তিশালী দেখেই বোঝা যায়। গাড়িটার সামনের এবং বাকি সমস্ত কাঁচ যে বুলেট প্রুফ তার বলে দিতে হয় না। অফিসার অভিজিৎ রায় আগেই সমস্ত পুলিশ ফোর্সের গাড়িকে ওনাদের সাথে একসাথে আসতে বারণ করেছে। ওদের তিনি বিল্ডিংটার পেছনে দাঁড়াতে বলেছেন, কারণ উনি যে আসছেন গুণাক্ষরেও তিনি সন্ত্রাসবাদীদের বুঝতে দিতে চান না। আর একভাবে বলা যায়, এই গাড়িতে মোট ওনারা 4 জনই আছে, যারা এই অপারেশনের জন্য এগিয়ে চলেছে শপিং মলটির দিকে। সকলে এবার উত্তেজিত হয়ে পেছনে ঘুরে দেখতে পেলেন কালো গাড়িটা এবার বড় রাস্তায় পড়ার সাথে সাথেই ওনাদের গাড়ির অত্যন্ত কাছে এসে পড়েছে। আর সঙ্গে সঙ্গে কালো গাড়ি থেকে একটা লোক গাড়ির জানলা দিয়ে উঁকি মেরে বার করলো একটা বন্দুক। তারপর চলন্ত গাড়ি দিয়েই শুরু করলো তাদের গাড়ির ওপর ক্রমাগত ফায়ারিং। তোমরা সবাই তৈরি হও, ওরা আমাদের ফলো করছে। কোনোভাবে ওরা খবর পেয়েছে আমরা এই অপারেশনে যাচ্ছি, তাই তারা বাধা দিতে এসেছে। মাথা নামাও সকলে। কথাটা শেষ হওয়ার আগেই ঝনঝন শব্দ করে কয়েকটা গুলির আঘাতে গাড়ির পেছনের কাঁচটা ভেঙে পড়ল। কয়েকটা গুলির ধাতব শব্দ শোনা গেল গাড়ির ধাতব অংশে। অর্থাৎ ওরা হামলা শুরু করেছে মাঝ রাস্তায়। তুমি মাথা নিচু করে থাকো। ড্রাইভার, তুমি গাড়ির গতিবেগ একটু দ্রুত করো, আমি ওদের দেখছি। বলেই অফিসার অভিজিৎ রায় নিজের সিটে বসে থাকা অবস্থায় মেশিন গানটা তুলে নিলেন হাতে। তারপর তাক করে গুলি চালালেন কালো গাড়িটির দিকে। অবাক কাণ্ড, গাড়িটার কাছে হালকা স্ক্র্যাচ হওয়া ছাড়া কিছুই ঘটল না। ইতিমধ্যে অপর একটা জানলা থেকে উঁকি মেরে অন্য একটি লোক ফায়ারিং শুরু করেছে ওনাদের গাড়ির ওপর। একসাথে 2টো লোকের ক্রমাগত ফায়ারিংয়ের শব্দে কানে তালা লাগার জোগাড়। উনি তখন হাঁপিয়ে উঠেছেন। হাঁপাতে হাঁপাতেই তিনি বললেন, এটা বুলেট প্রুফ কার, তাই লোকগুলোকে গুলি করলেও কোনো কিচ্ছু হবে না। এখন একটাই উপায়, ড্রাইভার তুমি গাড়ির গতি আরো বাড়িয়ে ডান সাইডে নাও, আর ডান সাইড বরাবর চলতে শুরু করো। ওটা হয়তো উল্টো লেন। লোকগুলো গাড়িতে আমাদের ওপর ধাওয়া করছে। এই রাস্তা দিয়ে গেলে তো সামনের দিক থেকে আসা গাড়িগুলোর সাথে আমাদের সংঘাত আবার চান্স আছে। আপনারা কিন্তু কেউ মাথা তুলবেন না, বেকায়দায় গুলি লাগলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ড্রাইভার তোমায় যেটা বললাম সেটা করো, আর গাড়িটা ডান দিক বরাবর চালাও। কথাটা বলার সাথে সাথেই গাড়ির ড্রাইভার উত্তেজিত হয়ে এক্সেলেটারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ছুটে চলল 100-র ওপর স্পিডে হাইওয়ে দিয়ে। পেছনের গাড়িটার সাথে তখন কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে ওনাদের গাড়ি। ঠিক এই মুহূর্তে একটা ব্যাপার ঘটালেন অফিসার অভিজিৎ রায়। মাথাটা নিজের গাড়ির জানলা থেকে বার করে নিশানা করলেন পেছনের ছুটে আসা কালো রঙের গাড়িটার টায়ার। একবার নয়, পরপর 2 বার গর্জে উঠল অফিসারের মেশিন গান। অব্যর্থ লক্ষ্য সেটা বলে দিতে হয় না, কারণ পেছনের গাড়িটার তখন ডান দিকের চাকাটা গুলি লেগে ফেটে গেছে। আর গাড়িটার চাকা পাঞ্চার হয়ে যাওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে গিয়ে ধাক্কা মেরেছে পাশের এক ল্যাম্পপোস্টে। কালো গাড়িটার বনেট থেকে তখন বেরোচ্ছে ধোঁয়া। সামনের ইঞ্জিনে আগুন লেগেছে সেটা বলে দিতে হয় না। ওই ড্রাইভার, ওরা এখন আমাদের ধাওয়া করতে পারবে না। এই সুযোগে আমাদের বেরিয়ে যেতে হবে।
তাড়াতাড়ি শপিং মলটার পেছন দিকে নিয়ে চলো, যে দিকটা দিয়ে বেসমেন্টের দিকে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। ইউ আর গ্রেট অফিসার অভিজিৎ। এই মারাত্মক পরিস্থিতি থেকে তুমি যেভাবে আমাদের উদ্ধার করলে তার জন্য থ্যাঙ্কস। আমাদের উপর প্রায় 200 থেকে 300 অসহায় মানুষ ভরসা করে বসে আছে, যারা এখনো কয়েদ আছে ভেতরে। আমাদের তাদের উদ্ধার করতেই হবে। হোল্ড অন, আমাদের সাইবার টিম থেকে এক্ষুনি একটা অডিও পাঠানো হয়েছে। গাড়িটা থামাও সাইডে, ওটা প্লে করা হোক। স্যার স্যার, খুব জোর টয়লেট পেয়েছে, দয়া করে আমাকে একটু ওয়াশরুম হয়ে আসতে দিন। ওই তো ওয়াশরুম, আমি এক্ষুনি চলে আসবো, পালাবার চেষ্টা করবো না। তাড়াতাড়ি যা সালি, এই দুনিয়া থেকে একদম ওপরে তুলে দেবো। দেখবি তখন ওইখানে গিয়ে যত ইচ্ছা করে নিস। চুপ, এটা নেচার্স কল সালা। তোর পেলে তুই কি করবি হারামজাদা? এখানে কাপড়ে চোপড়ে হয়ে গেলে পরিষ্কার করবে তোর বাপ। ঠিক আছে, আমি সঙ্গে যাচ্ছি, বাইরে দাঁড়াবো। 5 মিনিটের মধ্যে বেরিয়ে না আসলে কিন্তু গুলি করে শেষ করে দেবো আমি। অডিওটাতে ঠক ঠক বুটের আওয়াজকে ভেদ করে এবার শোনা গেল ওয়াশরুমের দরজা আটকে দেওয়ার শব্দ। তারপর একজন মহিলার ভীত সন্ত্রস্ত কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল, এখানে শপিং মলের নিচে মোট 2 জন লোক বড় বড় মেশিন গান নিয়ে আমাদের আটক করে রেখেছে। একজন দাঁড়িয়ে আছে সামনের এন্ট্রান্স গেটে, বন্দুক নিয়ে পাহারায়, যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আর বাকি 2 লোক উপরের তলায় অফিসের লোকজনকে এক জায়গায় জড়ো করে পাহারা দিচ্ছে। এরা এখনো অব্দি একটা সাহসী ছেলেকে প্রাণে মেরে দিয়েছে। আপনারা দয়া করে আমাদের এখান দিয়ে উদ্ধার করুন। আমি কোনো ক্রমে ফোনটা বাঁচিয়ে রেখে আপনাদের অডিও করছি। ওরা আমাদের সবার ফোন এক জায়গায় নিয়ে রেখেছে, আমি নিজেরটা লুকিয়ে রেখেছিলাম। হঠাৎ করেই বাইরে দরজা ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। শালি, ভেতরে কি করছিস বে? 1 নম্বর কাজ সারতে এতক্ষণ লাগে নাকি? দরজা খোল, নাহলে কিন্তু দরজার ভেতর দিয়ে গুলি ছুটতে বাধ্য হব আমি। হঠাৎ করেই অডিওটা কেটে যাওয়ার শব্দ শোনা গেল, আর সাথে সাথেই বিপ বিপ শব্দ করে অডিওটা বন্ধ হয়ে গেল। শপিং মলের বেসমেন্টের ভিতর থেকে তখন শোনা যাচ্ছে একটি চেনা পরিচিত শব্দ, যেটার মানে একটাই, টাইম বোম অ্যাক্টিভ করা হয়ে গেছে। আধো অন্ধকার জায়গাটা সাধারণত বলা যায় বিল্ডিংয়ের সবথেকে নিচের গ্রাউন্ড ফ্লোর। সাধারণত এই জায়গাটা ব্যবহার হয় অফিসে আসা লোকেদের এবং শপিং মলে শপিং করতে আসা লোকেদের গাড়ি রাখার জন্য। জায়গাটায় আলো আছে, তবে সেইগুলো সেই মতো জোরালো নয়। আচমকা কোনো একটি পিন করার শব্দও প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে। পুরো অন্ধকার বেসমেন্টের ভিতর থেকে শোনা যাচ্ছে তখন 2 লোকের গোপন ফিসফিস করে কথা বলার শব্দ। 2 নম্বর বোমাটাও অ্যাক্টিভ করা হয়ে গেছে, এটারও টাইমার সেট সালা। আর 2টো বোমা এইদিকে আর উল্টো দিকে লাগালেই কাজ শেষ। তারপরে 4টে বোমা একসাথে ব্লাস্ট হলেই কেল্লা ফতে, পুরো বিল্ডিং সালা মায়ের ভোগে। আরে গাধার বাচ্চা, আমাদের হাতে বেশি সময় নেই। এই 2টো বোমা অ্যাক্টিভ করতে হবে মাত্র 1 ঘন্টার মধ্যেই। ওই 2টো টাইমার লাগানো হয়ে গেছে। ঠিক সময়ে কাজ না শেষ করতে পারলে এই বিল্ডিং তো উড়বেই, সঙ্গে আমরাও উড়ে যাব। তাই তাড়াতাড়ি কাজ সার। বসকে কল করে 2টো বোমা অ্যাক্টিভ হওয়ার খবর দিয়ে দিচ্ছি। না না, ভুল করেও এখন দিস না, এমনিতেই আগেরগুলো লাগাতে বেশি সময় লেগে গেছে। আরো 2টো লাগিয়ে একেবারে ফোন করব। এমনিতেই লোকটার মটকা সবসময় গরম থাকে সালা। আর বোমা তো লাগিয়ে দিলাম, সঠিক সময় আমরা বেরিয়ে পড়তে পারবো তো? বস তো সবাইকে বের করে নিয়ে যাবে বলে দিয়েছে। বাইরে পুলিশ, তার উপর চারদিক থেকে ওরা আমাদের ঘিরে রেখেছে। কিভাবে যাব সেটা বসই জানে। কথা রাখ, কাজ শেষ কর, বাকি কথা পরে ভাববি। একটা কাজ করি চল, আমি এই দিকের বোমাটা লাগাই, তুই অন্য দিকেরটা ধর। একটা একটা করে করলে সময় বেশি লাগছে, 2জন একসাথে করলে তাড়াতাড়ি মিটে যাবে কাজ। কি বলিস? বস যে বলেছে একসাথে থাকতে, যা করতে একসাথে করতে। ও যদি জানতে পারে গুলি মেরে খুলি উড়িয়ে দেবে। রাখ তো আবালের কথা, যদি ওরা সময় মতো ফাঁকতাল বুঝতে পেরে পালিয়ে যায়, আমাদের কি হবে ভেবেছিস? বোমা সমেত এইখানেই মরতে হবে। তাই কাজ শেষ করে বসের কাছে চলে যাব জলদি।
তাহলে আমি চললাম ওই দিকের বোমাটা ফিট করতে। তুই এটার কাজ সার, চারিদিকে ভালো করে নজর রাখিস। পুলিশ বুঝতে পেরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। বি অ্যাওয়্যার। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অফিসার অভিজিৎ রায়ের গাড়িটা যখন শপিং মলের থেকে খানিকটা দূরের একটা গলিতে এসে দাঁড়িয়েছে, তখন প্রায় বিকেল হওয়ার জোগাড়। প্রত্যেকেরই মনে একটাই প্রশ্ন, সন্ত্রাসবাদীরা এতক্ষণ ধরে ভিতরে করছেটা কি? বিষ্ণু স্যার, বিক্রম স্যার, রোহিত এবং অফিসার অভিজিৎ তখন ধীরে ধীরে এগিয়ে এসেছে মলটার পেছনের বেসমেন্টের রাস্তায়। সেই স্থানে কয়েকজন পুলিশ ইন্সপেক্টর চারিদিকে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। ওনাদের দেখা মাত্র ইন্সপেক্টর সবাই মাথায় হাত দিয়ে স্যালুট জানাল। স্যার অপেক্ষা না করে ওনাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, অফিসার, আপনার মধ্যে কি ইতিমধ্যে কেউ ভিতরে যাওয়ার চেষ্টা করেছে? সাধারণ মানুষগুলোর কাছে কিন্তু আমাদের পৌঁছতে হবে। ট্রাই আওয়ার বেস্ট, কিন্তু আমরা যেই দিকেই যাই না কেন প্রতিবার ব্যর্থ হয়েছি। চারিদিকেই সশস্ত্র সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ভয় পাচ্ছি যদি কোনোভাবে ওদের বিরক্ত করতে গিয়ে একজনের প্রাণ চলে যায়। রমেশ, এখন সব কথা ভাবলে আর কিচ্ছু হবে না। আমার হিসাব বলছে সন্ত্রাসবাদীরা এখন এত ছোট ব্যাপার চিন্তা করে না। ওরা এক একটা মাস্টার মাইন্ড, ওদের চিন্তাধারা অন্য। ওরা চিন্তা করে যেভাবেই হোক 400 থেকে 500 লোকের প্রাণ নেওয়া। আর দাবি যখন ওরা এখনো পেশ করেনি আমাদের কাছে, ভেতরে ভেতরে নিশ্চিত কোনো গভীর ষড়যন্ত্র আছে। আর আমার বিশ্বাস যদি সঠিক হয়, তবে আমাদের 1-2জনের প্রাণের বদলে যদি 500 লোকের প্রাণ বেঁচে যায়, তবে কিন্তু নিজেকে ধন্য মনে করব। আফটার অল, উই আর ন্যাশনাল সার্ভেন্ট। আমাদের ডিউটি হলো যে কোনোভাবে এই মাটির বুকে রক্ত না লাগতে দেওয়া। আপনার নাম শুনেছিলাম স্যার, তবে আজ আপনার এই দেশপ্রেম দেখে সত্যিই গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমি আপনার সাথে আছি স্যার, আপনি খালি বলুন কি করতে হবে, আমি আছি। উই আর ইন ভেরি ডেঞ্জারাস ট্রাভেল, কারণ আমার বিশ্বাস ওরা এই পুরো বিল্ডিংটা এবং শপিং মলটাই বম ব্লাস্ট করে উড়িয়ে দিতে চাইছে। আর অফিসে ফেঁসে থাকা লোক এবং শপিং মল মিলিয়ে 300 লোক। আর অপরদিকে এই বড় বিল্ডিংয়ে যেদিকেই ভেঙে পড়ুক, বিস্ফোরণে আরও কয়েকশো লোকের প্রাণের বলি হবে। সুতরাং বুঝতেই পারছো ব্যাপারটা কতটা গুরুতর। এক একটা মুহূর্ত আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। ও মাই গড, আপনি যেটা বললেন সেটা যদি সত্যি হয়, তবে তো আমাদের কারোরই বাঁচার আশা থাকবে না। সাথে সাথে প্রাণ যাবে এতগুলো অসহায় মানুষের। মাই গুডনেস। একদম সঠিক কথা বলেছেন। তবে আমার বিশ্বাস পথ ঠিক আছে। আমরা প্রবেশ করব বেসমেন্টের মাধ্যমে। এই মিশনে আপনি আমার সঙ্গে থাকবেন, আর তার পেছন পেছন ব্যাকআপে থাকবে পুরো পুলিশ ফোর্স। কিন্তু বোমাগুলো যদি ব্লাস্ট হয়, তবে তো সবকটা সন্ত্রাসবাদীই মারা যাবে। ওদের কি প্রাণের ভয় নেই? ভুলে যেও না, ওরা সন্ত্রাসবাদী। ওদের কাছে নিজের প্রাণের মূল্যও কিন্তু কিচ্ছু না। একজন সন্ত্রাসবাদী যখন হিউম্যান বোমা গায়ে লাগিয়ে ভরা কোনো জনসভার মধ্যে নিজেকে বম ব্লাস্ট করার জন্য প্রস্তুত থাকে, তখন তো এটা নগণ্য ব্যাপার। আমি রেডি স্যার। প্ল্যানটা কি? আমি আগে আগে কোনো অস্ত্র ছাড়াই ভেতরে যাব, আর আমার পেছনে ব্যাকআপে থাকবে বিষ্ণু স্যার এবং বিক্রম স্যার। ওনারা নিজেদের মেশিন গান হাতে সব সময় প্রস্তুত থাকবেন। আপনি আমার মেশিন গানটা হাতে নিয়ে রোহিতের সঙ্গে আসবেন অফিসার। আমার হিসেব বলে বেসমেন্টের মধ্যে 2জন লোক গোপনে বোমা ফিট করছে। নিশ্চুপে ওদের আগে শেষ করতে হবে। কোনো বন্দুকের গুলির শব্দ করা যাবে না। গুলির শব্দ হলেই কিন্তু শপিং মলের ভেতরে সন্ত্রাসবাদীরা সতর্ক হয়ে যাবে এবং ক্ষতিও করতে পারে কিন্তু সাধারণ মানুষদের। তাই হাতের কলা কৌশল এবং আমার পায়ের কাছে বাঁধা এই ধারালো ছুরির মাধ্যমে কিন্তু এখন কাজটা সারতে হবে। ওদের শেষ করে ফেললে আমরা ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ সন্ত্রাসবাদীদের কাছে সহজে পৌঁছে যাব। তারপর প্ল্যান করা যাবে। আগে যতটা বললাম ততটা এগোনো যাক। অফিসার অভিজিৎ রায় তখন প্রস্তুত সামনের দিকে শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। কিন্তু এখন চাই একটা দমদার এন্ট্রি, যা বেসমেন্টে থাকা সন্ত্রাসবাদীদের মনে কোনো সন্দেহই সৃষ্টি করবে না। অপরদিকে সহজভাবে ভিতরে প্রবেশ করাও হয়ে যাবে। শপিং মলের বেসমেন্টের গ্যারেজটিতে প্রবেশ করার মোট 2টো রাস্তা ছিল। তিনি তখন ঠিক করলেন পেছনের দিকে রাস্তা দিয়ে এগোনোই ঠিক হবে। এমন সময় তিনি হাতে পিস্তলটা সামনের দিকে তাক করে ধীরে ধীরে নিঃশব্দে প্রবেশ করলেন গ্যারেজটির বেসমেন্টের ভিতর। বিষ্ণু স্যার ওনার পেছন পেছন এগিয়ে চললেন ব্যাকআপ দেওয়ার জন্য, হাতে একটা ফুললি লোডেড মেশিন গান। তার পেছনে কভারে রোহিত, বিক্রম স্যার এবং ইন্সপেক্টর। বাকি পুলিশরা দাঁড়িয়ে আছে।
তাদের দরকার পড়লে ইশারা করে ডেকে নেওয়া হবে। সালা মোটামুটি এই 3 নম্বর বোমাটাও লাগানো শেষ। এবার ওর কাছে যেতে হবে। ওর শেষ বোমাটা লাগানো হলে ব্যাস কাজ শেষ। এই টাইম বমটা লাগাবার আগে একটা সিগারেট ধরিয়ে টেনে নি, পরে যদি সম্ভব না হয়। কথাটা বলে লোকটা উবু হয়ে বসে থাকা সামনের দিকে উঠে দাঁড়ালো। তারপর নিজের পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। একটা দেশলাই বাক্স বার করে সেটা ধরাতে যাবে এমন সময় খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির আড়াল থেকে কালো রঙের ছায়াকে উঁকি মারতে দেখল। ছায়ামূর্তিটা যেন লোকটাকে দেখে তীব্র গতিতে সরে গেল সেইখান থেকে। ওই কিরে সালা, ওখানে সামনে আয়, সামনে আয় বলছি, নাহলে এই বন্দুকের গুলি দিয়ে ঝাঁঝরা করে দেবো সালা। গাড়িটার পেছন দিক থেকে এবার কোনো শব্দ শোনা গেল না। চারিদিক তখন নিস্তব্ধ। লোকটা আর দাঁড়ালো না, ফস করে দেশলাইটা জ্বালিয়ে এগিয়ে গেল গাড়িটার দিকে। লোকটার বুটের শব্দ তখন প্রতিধ্বনিত হচ্ছে পুরো গ্যারেজটার বেসমেন্টে। সালা সুগারের আমি দেখতে পেয়েছি যে ওখানে কেউ আছে। তুই বেরিয়ে আসবি না পায়ে গুলি করবো? লোকটা নিজের মেশিন গানের সেফটি ক্যাচটা টেনে গান লোড করে নিল। তারপর সেটা তাক করে এগিয়ে গেল সামনের লাল রঙের গাড়িটির দিকে। গাড়িটার সামনে পৌঁছে সে উকি মারল গাড়ির উপর, কিন্তু সেই মুহূর্তে ঘটে গেল ব্যাপারটা। লোকটা হয়তো এই জিনিসটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে গাড়ির ছাদ থেকে লাফ দিয়ে হিংস্র সাপদের ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর অফিসার অভিজিৎ রায়। লোকটা মুহূর্তের জন্য সামান্য অসাবধান হয়েছিল, কিন্তু তার মধ্যেই ঘটে গেল ব্যাপারটা। স্যার তীব্র জোরে একটা ঘুষি বসালো লোকটার মুখে। লোকটা সেই ঘুষি খাওয়ার পরেই কাত হয়ে পড়েছিল বটে, কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। ছাড় সালা, তুই যেই হোস, এই বন্দুকের গুলি দিয়ে আজ তোর খুলি উড়িয়েই ছাড়বো। তীব্র ধস্তাধস্তির মধ্যে লোকটার হাতের মেশিন গানটা তখন ছিটকে গিয়ে পড়েছে খানিকটা দূরে। স্যার পারলে তখনই লোকটাকে শেষ করে দিতে পারতেন, কারণ হাতে তখন তার রিভলভার এবং ধারালো ছুরি দুটোই ছিল। তিনি সময় নষ্ট না করে নিজের পকেটে থাকা একটা টেপ জড়িয়ে দিলেন লোকটার মুখে। লোকটা যেন কোনোভাবেই চিৎকার করতে না পারে। সঙ্গে সঙ্গে ওনার পেছনে এসে দাঁড়ালেন বিষ্ণু স্যার। স্যার তখন হাঁপাতে হাঁপাতে নির্দেশ দিলেন লোকটাকে বেঁধে ফেলতে। বিষ্ণু স্যার, আপনি এই লোকটাকে বেঁধে ফেলুন, ততক্ষণে আমার ব্যাকআপ দেবেন বিক্রম স্যার। স্যার আপনি এগিয়ে আসুন। রোহিত আর ইন্সপেক্টর আপনারা পেছনেই থাকুন। রোহিত, তুমি লোকটার বন্দুকটা হাতে তুলে নাও, কাজে লাগবে। কথাটা বলে তিনি এগিয়ে গেলেন সামনের অ্যাক্টিভ না করার টাইম বোমটার দিকে। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই বোমাটা অ্যাক্টিভ নয়, তার মানে আরও বোমা আছে। আমাদের এই লোকটার সঙ্গে থাকা অপর একজনকে খুঁজে বার করতে হবে। বলেই তিনি দ্রুত ছুটে গেলেন গ্যারেজের অপর প্রান্তের দিকে। তারপর অন্ধকারের মধ্যেই খানিকটা দূরে নিঃশব্দে হাঁটার পর উদ্ধার করলেন উবু হয়ে বসা একটা লোককে। লোকটা নিচু হয়ে বসে একটা টাইম বোমার তার লাগাচ্ছিল এবং বোমাটা ফিট করা রয়েছে নিচের বেসমেন্টের একটা শক্তপোক্ত পিলার। তিনি এবার একটা বুদ্ধি খাটালেন লোকটার মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তার হাতে থাকা ওনার সার্ভিস রিভলভারটি তিনি মাটিতে খসিয়ে গড়িয়ে দিলেন লোকটার দিকে। মেঝেতে ঘষতে ঘষতে ধাতব শব্দ করে যখন রিভলভারটা লোকটার থেকে প্রায় 10 হাত দূরে গিয়ে থামল, তার আগে তিনি বিক্রম স্যারের দিকে ইশারা করে দিয়েছেন সেই বোমা লাগাতে ব্যস্ত লোকটা রিভলভারটা দেখে সতর্ক হয়ে উঠে দাঁড়ান। কিন্তু সে নিজের হাতের মেশিন গানটা তুলে নিতে যাবে তার আগেই পেছন থেকে লুকিয়ে থাকা বিক্রম স্যারের মেশিন গানের পেছনের অংশে ঘা তখন লেগেছে লোকটার মাথায়। লোকটা যন্ত্রণায় ততক্ষণে মাথা ধরে মাটিতে শুয়ে পড়েছে। খানিকটা রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। স্যার এগিয়ে গিয়ে নিজের রিভলভারটা তুলে চালাল করলেন পকেটে। তারপর লোকটার মেশিন গানটি তুলে নিলেন নিজের কাঁধে। এটি একটি শর্ট রেঞ্জে ফাইট করার শর্টকাট। তিনি এবার বললেন, ইন্সপেক্টর, আপনার পুলিশ বাহিনীকে ভেতরে আসতে বলুন। লোক দুটিকে বন্দি করে পুরো জায়গাটা খুঁজুন। আমার বিশ্বাস এখানে ওরা কয়েকটা টাইম বোমা লাগিয়েছে, সেগুলি কিন্তু খুঁজে বার করতে হবে। বোমাগুলোকে ডিঅ্যাক্টিভেট করাই আমাদের এখন মূল লক্ষ্য। আমি ততক্ষণ ভেতরের লোকগুলোকে শায়েস্তা করে আসি। কথাটা শেষ হওয়ার আগেই পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা লোকটার পকেটের ওয়াকি টকিতে একটা শব্দ শোনা গেল। স্যার দ্রুত লোকটার পকেট থেকে সেটা বার করে স্পিকারে দিলেন। এই শুয়োরের তোদের বোমাগুলো ফিট করতে কখন ফোন করতে বলেছি? এখনো একটারও পাত্তা নেই। সমস্ত কাজ শেষ তো? আমাদের হাতে জাস্ট 15 মিনিট সময় আছে।
আমরা ঠিক 12 মিনিটের মাথায় এখান থেকে বেরিয়ে পড়বো। তোরা তাড়াতাড়ি কাজ সেরে উপরে আয়। 3টে হলে 3টে বোমাই থাক, আমাদের বেরোনোর সময় উপস্থিত। কিরে, কোনো কথা বলছিস না কেন? কিরে, বোবা হয়ে গেলি নাকি? কোনো বিপদ ঘটেছে নাকি? কথাগুলো কানে যাচ্ছে না? লোকটা ইতস্তত চিৎকার করছে দেখে স্যার কলটা কেটে দিলেন, কারণ কথা না বলতে শুনলে লোকগুলো সন্দেহ করবে। লোকগুলো পালাবে বলছে? বাইরে চারিদিকে পুলিশ, তবে ওরা পালাবে কি করে? কোথায় বা আসতে বললো ওদের লোকটা? আর লোকটার গলার আওয়াজ অত্যন্ত চেনা চেনা মনে হলো কিন্তু আমার। এটাই কি রাজেন? কয়েকদিন আগে এর সঙ্গেই কি সংঘাত হয়েছিল আমার? এখন এসব ভাবার সময় নেই অভিজিৎ। লোকগুলোকে হাতে নাতে ধরার এটাই সুযোগ। পুলিশের লোক তন্ন তন্ন করে বোমগুলো সমস্ত জায়গায় খুঁজে দেখছে। আমাদের কাজ এখন ওপরে আটকে থাকা লোকগুলোকে উদ্ধার করার। আমার বিশ্বাস লোকগুলো এতক্ষণে সতর্ক হয়ে গেছে নিচের লোকগুলোর আওয়াজ নাবে। ওদের ধরা কিন্তু অতটা সহজ নয়। তবে এখন উপায় অভিজিৎ? আপনার কাছে একটা স্মোক বোম আছে না বিক্রম স্যার? ওটা আমায় দিন তো, বাকিটা আমি দেখে নিচ্ছি। বিক্রম স্যার নিজের পকেটে হাত ঢুকিয়ে জিনিসটা বার করে দিলেন অভিজিৎ রায়ের দিকে। জিনিসটা যে 1 নম্বর ধোঁয়া বোম সেটা বলে দিতে হয় না। ধীরে ধীরে তিনি নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠতে থাকলেন শপিং মলের দিকে। জায়গাটা এবার ধীরে ধীরে আলোর মুখ দেখাচ্ছে। শপিং মলে এমনিতেই আলোর ছড়াছড়ি। সিঁড়িটা সোজাসুজি শপিং মলের একটা চেঞ্জিং রুমের পাশে ওনাদের পৌঁছে দিল। আর একটু এগিয়েই অদ্ভুত ব্যাপারটা চোখে পড়ল স্যার। তিনি দেখলেন শপিং মলের মেঝেতে বাবু হয়ে বসে আছে প্রায় 70 জনের উপরে মানুষ, এবং তাদের চারিদিকে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে 2জন সন্ত্রাসবাদী। আর সব থেকে মাঝে বসে রয়েছে ওদের মতো সারা শরীর ঢাকা একটা সন্ত্রাসবাদী, যে আপাতত চেয়ারে বসে ক্রমাগত টাইম দেখছে এবং নিজের ওয়াকি টকিতে কোথায় যেন ফোনে একটা লাইন ধরার চেষ্টা করছে। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম। ইয়েস পাইলট, ইউ আর দেয়ার। জাস্ট 3 মিনিট বাকি, আমরা আসছি, এক্ষুনি আসছি। তুমি ল্যান্ড করে আমাদের কল ব্যাক করো। দূর দিয়ে ব্যাপারটা সঠিকভাবে শুনতে পেলেন না তিনি, তবে বুঝতে পারলেন সমস্ত সন্ত্রাসবাদীদের মধ্যে কোনো কারণে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ লোকগুলো এক জায়গায় এসে নিজেদের মধ্যে দ্রুত গতিতে কথা বলে চলেছে। তবে কি লোকগুলো পালাবার চেষ্টা করছে? আচমকা অ্যাটাক করাও সম্ভব নয়। লোকগুলোর হাতে তো বন্দুক আছে, যদি কোনো মানুষের ক্ষতি করে ফেলে। ইয়েস বস, বলছি তাড়াতাড়ি তোমরা উপরের দিকে এগোও। বেসমেন্টের 2 জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্ল্যান যেমনটা ছিল তেমনই থাকবে, ওদের খুঁজতে নিচে গিয়ে লাভ নেই। আমরা এই অল্প সময় পালিয়ে যাব ঠিক, আর এইখানে আটকে থাকলে নির্ঘাত মৃত্যু, কারণ নিচে টাইম বোমের টাইমার কাউন্টডাউনে রয়েছে। যেটা বললাম তাড়াতাড়ি করো। হঠাৎ সবাইকে চমকে দিয়ে দলের পান্ডা যে সন্ত্রাসবাদীটি এতক্ষণ বসেছিল সে উঠে দাঁড়াল। অফিসার এতক্ষণ লুকিয়ে ব্যাপারটা দেখছিলেন আড়াল থেকে, কিন্তু মুহূর্তের অসাবধানতাবশত নিচে বসে থাকা 70 জন লোকের ভিড়ে কয়েকজন ওনাদের লুকিয়ে থাকতে দেখতে পায় এবং বাঁচান বাঁচান বলে চিৎকার করে ওঠে। ব্যাপারটা ঘটেছিল অত্যন্ত অপ্রত্যাশিত, তাই কেউই এটার জন্য প্রস্তুত ছিল না। সন্ত্রাসবাদীরাও ওনাদের দেখা মাত্রই সেই দেওয়ালের দিকে ফায়ারিং শুরু করলো, কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রতিটি
অবাক কাণ্ড হলো এখনো ছাদে আছেন ওই বিল্ডিংটার। জাস্ট আর 5 মিনিট বাকি, জাস্ট আর 5 মিনিট বাকি আছে, তারপরে বুম। আপনি আর সঙ্গে পুরো বিল্ডিংটায় প্রায় 300 লোককে সঙ্গে নিয়ে বং নিউজ। শহরে ঘটে যাওয়া একটি জনবহুল শপিং মলের হাইজ্যাক কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল সন্ত্রাসবাদী সংগঠনের গুপ্ত ষড়যন্ত্র। তারা চেয়েছিল পুরো বিল্ডিংটাই বোমা ফিট করে বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দিতে। সেখানে আটক হওয়া সাধারণ মানুষ সবাই এখন সুস্থ অবস্থায় ফিরে এসেছে। আমাদের ইন্টেলিজেন্স টিম খুব সহজেই পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে এবং বোমাগুলিকে ডিঅ্যাক্টিভেট করেছে। শেষ মুহূর্তে কয়েকজন সন্ত্রাসবাদী বিল্ডিংয়ের উপরে আসা হেলিকপ্টারে করে পালিয়ে যায়, তবে 2 জন গ্রেপ্তার হয় এবং তারাই হদিশ দিয়েছে বোমাগুলির। এইভাবেই পুরো শপিং মল হাইজ্যাক ঘটনাটির পরিসমাপ্তি ঘটেছে। তবে সত্যি কি এটা পরিসমাপ্তি, নাকি এর পরেও সন্ত্রাসবাদীরা আরো বড় কিছু ষড়যন্ত্র করবে? জানতে হলে দেখতে হবে বং নিউজ।